সরকারি সিদ্ধান্ত মানছেন না মিল মালিকরা। নামে বেনামে বাজারে বিভিন্ন ব্র্যান্ডের মিনিকেট চালের ছড়াছড়ি। আইন অমান্য করে নিষিদ্ধ ব্রাহ্মা গরু পালছেন সাদিক এগ্রোর ইমরান। অধিদপ্তরে ছাড়পত্র জালিয়াতি, খাল দখল সহ নানা অনিয়মের অভিযোগ। ভোরে রাজধানীর তেজগাঁওয়ে ডিমের আড়তে ভোক্তার অভিযান। বাজার কারসাজির অভিযোগে এক ব্যবসায়ীকে 50,000 টাকা জরিমানা। ভরা মৌসুমেও মেঘনা তেঁতুলিয়া নদীতে নেই কাঙ্ক্ষিত ইলিশ। বৃষ্টি বাড়লে ঝাঁকে ঝাঁকে ইলিশ মিলবে বলছে মৎস্য বিভাগ। এবং প্রথমবার বিশ্বকাপের ফাইনালে সাউথ আফ্রিকা 9 উইকেটে সহজ জয়। ইয়ানসেন রাবাদার তোপে 56 রানে অল আউট আফগানরা। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছি আমি লিনি আফরোজ। এবার বিস্তারিত। মিনিকেট চাল নিয়ে সরকারি সিদ্ধান্ত মানছেন না মিল মালিকরা। সরকার মিনিকেট নামে চাল সরবরাহ নিষিদ্ধ করলেও বাজারে বিভিন্ন ব্র্যান্ডের মিনিকেট চালের ছড়াছড়ি। বাজারে এই চালের কদর বেশি, ফলে দামও চড়া। তবে সরু চকচকে এ চাল কোন জাতের ধান থেকে হয় তা নিয়ে রয়েছে বিতর্ক। মিল মালিকদের দাবি মিনিকেট জাতের ধান রয়েছে, যা তারা দীর্ঘদিন ধরে কৃষকদের কাছ থেকে কিনে আসছেন। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে চাল নিয়ে নাহিদ হাসান তিতাসের 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব আজ। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের তথ্য মতে দেশে মিনিকেট নামে ধানের কোনো জাত নেই। বিভিন্ন জাতের ধানের চাল মেশিনের ছাঁটাই ও পলিশের মাধ্যমে নাম দেওয়া হয়েছে মিনিকেট। বাজারে এ চালের চাহিদাও বেশি, তাই দামও চড়া। তবে সরু চকচকে এ চাল কোন জাতের ধান থেকে হয় তা নিয়ে রয়েছে বিতর্ক। ফলে মিনিকেট নামে বাজারে চাল সরবরাহ বন্ধে চালকল মালিকদের নির্দেশনা দিয়েছেন সরকার। তবুও বন্ধ হয়নি সরবরাহ। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের মিনিকেট চালের ছড়াছড়ি। খুচরা বিক্রেতারা বলছেন মিল থেকে যে নামে চাল কিনছেন সেই নামেই বিক্রি করছেন তারা। মিনিকেট চাল যদিও সরকার নিষিদ্ধ ঘোষণা দিয়েছে, কিন্তু মিলার হাতে এখনও এই মুহূর্তে মিনিকেট চাউলের গায়ে লেখা এখনও বন্ধ করি নাই। আমরা যেভাবে কিনছি, যেভাবে লেখা থাকছে, আমাদেরও বিক্রি করার সময়ও সেইভাবেই আমাদের মিনিকেট নামেই বিক্রি করা লাগছে। মিল মালিকরা যেভাবে বস্তার গায়ে সিল মেরে দেয় আমাদের, আমরা সেভাবে মার্কেটে বিক্রি করি। তবে দেশের অন্যতম সরু চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরের অধিকাংশ মিল মালিকদের দাবি উল্টো। তারা বলছেন মিনিকেট নামে ধানের জাত রয়েছে। দীর্ঘদিন ধরে কৃষকরা মিনিকেট ধানের চাষ ও বিক্রি করছেন। কৃষকদের কাছ থেকে আমরা যে ধান কিনি সেই ধানেরই আমরা সেই চাউলের নাম দিই। আমরা কৃষক পর্যায়ে দেখেন আমার হাতে এখনো কতগুলো, আজকে এতগুলো ধান কিনছি, সবগুলো হলো মিনিকেট নামে কৃষকরা আমাদের কাছে ধান বিক্রি করছে। কৃষকরা বলতেছে এটা মিনিকেট, আমরা সেই মিনিকেট হিসেবে কিনতেছি, প্লাস মিনিকেট হিসেবে আমরা বিক্রি করতেছি। কৃষকরা যদি বলে যে এটা আরেক নাম, আমরা আরেক নাম রাখবো, তাতে আমাদের কোনো আপত্তি নাই, লস নাই। তবে জেলা প্রশাসক বলছেন সরকারি সিদ্ধান্ত অনুযায়ী মিনিকেট নামে বাজারে চাল সরবরাহ বন্ধে কাজ করছেন তারা। খাদ্য মন্ত্রণালয় থেকে সর্বশেষ একটি পরিপত্র জারি করা হয়েছে, যেখানে স্পষ্টত বলা হয়েছে যে মিনিকেট নামে কোনো চাউল বাজারজাত করা যাবে না। ধানের যে জাত সেটি চালের ব্যাগে উল্লেখ করতে হবে। আইন অনুযায়ী মিনিকেট নামে বাজারে চাল সরবরাহ নিষিদ্ধ হলেও চাহিদা বেশি ও লাভজনক হওয়ায় সরকারের নির্দেশনা মানছেন না মিল মালিকরা। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। বছরের পর বছর নিষিদ্ধ ব্রাহ্মা জাতের গরু পালন করে আসছে ছাগল কান্দে আলোচনায় আসা সাদিক এগ্রো। আর এই গরুই বংশমর্যাদা সহ নানা মিথ্যাচারের প্রকাশ্যে ক্রেতার পকেট কাটতেন সাদিক এগ্রো মালিক ইমরান। প্রাণী সম্পদ অধিদপ্তরে ছাড়পত্র জালিয়াতি সহ ক্ষমতার দাপটে খাল দখল সহ নানা অনিয়মের প্রমাণও মিলেছে দেশ টিভির অনুসন্ধানে। এম এ আজিমের রিপোর্ট, ছবি তুলেছেন আলমগীর রহমান। 2016 সালে বাংলাদেশে নিষিদ্ধ করা হয় ব্রাহ্মা জাতের গরু। তবে সম্প্রতি সেই গরুরই বংশমর্যাদা সহ নানা মিথ্যাচারে মানুষকে প্রলুব্ধ করে কোটি টাকা দাম হাঁকান সাদেক এগ্রো মালিক ইমরান। বংশমর্যাদাপূর্ণ গরু, এর জন্য দাম বেশি, এটাই কারণ। তবে অনুসন্ধান বলছে নিষিদ্ধ এ ব্রাহ্মা জাতের গরু দিয়ে কোটি টাকার ব্যবসা তার নতুন নয়। কোরবানি এলেই নিষিদ্ধ গরু দিয়ে ক্রেতার পকেট কাটতে নেমে পড়েন ইমরান। কোরবানি ঈদকে টার্গেট করে কোরবানি ঈদে যত রকমের পশু কোরবানি করা যায়, আমরা সব রকমের পশুর একটা সমাহার নিয়ে আসি।
2019 সালের কুরবানিতেও বস ও মেসি নামের দুটি গরু 37 ও 27 লাখ টাকায় বিক্রি করেন তিনি, যা ছিল নিষিদ্ধ হওয়া ব্রাহ্মা জাতের। 20 সালেও 35 লাখ টাকায় যে গরুটি ইমরান বিক্রি করেছেন তাও ব্রাহ্মা জাতের। আর এবার এ নিষিদ্ধ গরুই বংশমর্যাদা আছে দাবি করে কোটি টাকায় পকেট কাটেন ক্রেতার। তিনটা গরুর দাম চাইছিলাম হচ্ছে 3,25 লাখ টাকা। 3,25 লাখ আপনাদের আস্কিং প্রাইস ছিল, বিক্রি হচ্ছে 2,60 লাখ। আচ্ছা, এবং ক্রেতা একজনই? ক্রেতা একজনই। তবে ছাগলকাণ্ডে নিষিদ্ধ গরু পালন প্রকাশ্যে আসায় সাদেক এগ্রো থেকে হঠাৎ উধাও ব্রাহ্মা জাতের গরু। তবে গোপনে এগ্রো শ্রমিকের সাথে কথা বলে জানা যায় গরুগুলো রাতারাতি পাঠানো হয়েছে নবীনগরে। এখানে ব্রাহ্মা আনে না কখনো? নাই, সব নিয়ে গেছে। কোথায় এখন? নবীনগর 16 নম্বর। এলাকাবাসীর সাথে কথা বলতে গেলে বেরিয়ে আসে থলের বিড়াল। প্রভাব খাটিয়ে খালের জায়গা দখল করেই মোহাম্মদপুরে সাদেক এগ্রো গড়ে তুলেছেন ইমরান। জেলা প্রশাসক থেকে উচ্ছেদ নোটিশের পরও বহাল তবিয়াতেই আছে সাদেক এগ্রো। হ্যাঁ, এটা খালের জায়গা, খালের জায়গা। এটা খাল ছিল, ওই যে ওই মাথার থেকে ধরে বসছে বিল্ডিং, ওই যে ওই রাস্তা থেকে রাস্তার বেরিয়ে পর থেকে এই পর্যন্ত পুরোটাই খাল ছিল। বিষয়গুলো নিয়ে কথা বলতে এগ্রো অফিসে গেলেও কথা বলেনি কোনো কর্মকর্তা। যোগাযোগের জন্য দেয়া হয়নি এগ্রো মালিক ইমরানের ফোন নম্বরও। বক্তব্যের জন্য যেতে বলা হয় সন্ধ্যার পর। ফোন নাম্বার দেওয়া যাবে? কোন রিসিভ করবে না, এখন যদি করতো আর কি, নম্বরটা যদি করবে না তো, আর নম্বর কারো রিসিভ করবে না। এমনিতে কেউ কি কথা বলার আছে এখানে? আমরা এখানে সন্ধ্যার পর আসলে কথা বলা মানুষ আছে। তবে রাত পর্যন্ত অপেক্ষার পরও দেখা মেলেনি সাদেক এগ্রো মালিক ইমরানের। এমনি তো আগে পরে তো দেখা গেল যে রাতে 10টায় তো 11টায় তো 12টা। না, আমাদের তো বলছিল যে আসবে। আসে মনে করেন, দেখা গেল যে এর ভিতরে আর আসে না। সাদেক এগ্রোর ক্ষমতার কাছে যেন তুচ্ছ প্রাণী সম্পদ অধিদপ্তরও। 2021 সালের মে মাসে প্রাণী সম্পদ অধিদপ্তরের ছাড়পত্র জালিয়াতি করে ব্রাহ্মা গরু আনতে গিয়ে ধরা পড়ে তারা। না, নজরদারি আমরা তো এগুলো আমরাই বাজেয়াপ্ত করছি, এটা আমরাই রাখছি। আমরা বললাম যে 15টা পশু আমরা দীর্ঘদিন পালন করছি, কিন্তু এটা সুরাহা হতে হবে। এগুলো তো আমরা মেরে ফেলতে পারবো না। এটা আমরা মাংসের জন্য দিয়ে কখন দিয়েছি, যখন এগুলো আর ব্রিডিং পারপাজে ব্যবহার করতে পারবে না। সব সময় মিডিয়ার সামনে আসতে ব্যাপক আগ্রহী সাদেক এগ্রো মালিক ইমরান এখন অনেকটাই আত্মগোপনে। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। সাদেক এগ্রোর কোটি টাকার সে নিষিদ্ধ গরুর ক্রেতা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামের ভাতিজা শাকির আহমেদ। তিনি ইসলাম গ্রুপের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক। তবে 1 কোটি টাকা দিয়ে কিনলেও গরুটি এবছর কোরবানি দেয়া হয়নি বলে নিশ্চিত করেছে সাদেক এগ্রো। দেশ টিভির অনুসন্ধানে মিলেছে এমন তথ্য। এম এ আজিমের আরও একটি রিপোর্ট। ব্রাহ্মা জাতের গরুকে বংশমর্যাদা সম্পন্ন গরু উল্লেখ করে এবারের কোরবানির ঈদে আলোচনায় আসে সাদেক এগ্রো। নিষিদ্ধ জাতের গরুটি কোটি টাকায় বিক্রির বিষয়টি নিশ্চিত করেন ছাগলকাণ্ডে আলোচিত সমালোচিত সাদেক এগ্রো মালিক ইমরান। বংশমর্যাদাপূর্ণ গরু, এর জন্য দাম বেশি। এটাই কারণ। এটার ওজন কত কিংবা এটার মাংস আসলে খেতে কেমন, এইটার জন্য না। কে সেই কোটি টাকার গরুর ক্রেতা তা আড়ালেই ছিল এতদিন। তবে দেশ টিভির হাতে আসা এক ভিডিওতে দেখা যায় গরুটির ক্রেতা শাকের নামের এ ব্যক্তি। সাদেক এগ্রো মালিক ইমরান তাকে গরুটি বুঝিয়ে দিচ্ছেন এবং তার মঙ্গল কামনা করছেন। সোল্ড টু আমাদের বিলাভেড শাকের ভাই। শাকের ভাই এইবার পবিত্র হজ পালন করতে যাচ্ছেন। সবাই শাকের ভাই হজ কবুল হওয়ার দোয়া করবেন। কোটি টাকায় নিষিদ্ধ গরু কেনা শাকের আহমেদের আয়ের উৎস কি জানতে মাঠে নামে দেশ টিভি টিম। ইসলাম গ্রুপের গুলশান অফিস থেকে নিশ্চিত হওয়া যায় তিনি বর্তমানে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক। সবগুলো গার্মেন্টস উনি দেখাশোনা করেন। ওই যে 2 ভাই, শাকির আহমেদ আর শাকির আহমেদ। এ প্রতিষ্ঠানে সম্পৃক্ত ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। শাকের তার ভাতিজা। ইসলাম গ্রুপ মেয়র আতিকের পারিবারিক প্রতিষ্ঠান। মেয়র সে আসলে কতটুকু দেখাশোনা করেন? আতিক স্যারের গার্মেন্টসটার ব্যবসাটা ভিন্ন, গরু একটা।
আতিক স্যারের ব্যবসাটা লোকজন সব বনাইতে বসেন। বাড়িধারায় আছে শাকেরের আরেকটি অফিস ও আলিশান বাড়ি, তবে হজে থাকায় বক্তব্য মেলেনি তার। দেশের বাইরে গেছে কতদিন? দেশের ইতিহাসে কোটি টাকায় একটি গরু কেনা প্রথম ব্যক্তি শাকের আহমেদ। ১৩০০ কেজির গরুটির দাম কোটি টাকা হলে ১ কেজি মাংসের দাম পড়ে ৭,৫০০ টাকা। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। রাজধানীতে ভোরে ডিমের আড়তে ভোক্তা অধিকারে অভিযান। ক্যাশ মেমোতে দাম উল্লেখ না করে বিক্রি ও SMS এর মাধ্যমে ডিমের বাজার দর নিয়ন্ত্রণ করার অভিযোগে তেজগাঁওয়ের এক পাইকারি ডিম ব্যবসায়ীকে ৫০,০০০ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বিস্তারিত ইফতেখারের রিপোর্টে। ভোর ৫টায় রাজধানীর তেজগাঁওয়ের ডিম আড়তে বিশেষ এই অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকারের পরিচালক আব্দুল জব্বার মণ্ডল। অভিযান শেষে গণমাধ্যমকে তিনি বলেন, তেজগাঁওয়ের পাইকারি ডিম ব্যবসায়ী আমানতুল্লাহ এন্টারপ্রাইজকে বাজার অস্থির করার দায়ে বুধবার ১০,০০০ টাকা জরিমানা করে ভোক্তা অধিকার। কিন্তু এরপরও শোনেননি তিনি, আবারও একই অপরাধ করায় ৫০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় তিনি আরো বলেন, অভিযুক্ত এই ব্যবসায়ী আরো কিছু অসাধু ডিম ব্যবসায়ীদের সাথে যোগসাজশে মোবাইল SMS এর মাধ্যমে বাজার দর ঠিক করে দিত। এখানে এসে যেটি আমরা প্রমাণ পেলাম সেটি হচ্ছে ক্যাশ মেমোতে আগে থেকে ইনারা দর লেখেন না, কি দরে বিক্রি করছেন ক্যাশ মেমোতে কোনো রেট উল্লেখ থাকে না, এবং সেরকম ক্যাশ মেমো আমাদের কাছে ছিল আগে থেকেই, এবং তার প্রমাণটা আমরা পেলাম। শুধু ইনারা সংখ্যা লেখেন যে এত হাজার ডিম বিক্রি করা হলো, কি রেটে বিক্রি করা হলো, টোটাল কত টাকায় বিক্রি করলেন, সেই তথ্য এখান থেকে দেওয়া হয় না। জরিমানাকৃত ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী বলেন, ডিমের দাম নিয়ে নির্দিষ্ট নীতিমালা না থাকার কারণে ডিমের বাজারে এমন অস্থিরতা। আপনারা নির্দিষ্ট নীতিমালা করেন, আমরা নির্দিষ্ট নীতিমালা মতো আমরা চলবো। যদি নিয়মের বাইরে আমরা যাই তখন আমাদের জেল করেন, ফাঁসি করেন, জরিমানার আপত্তি নেই। কোনো নীতিমালা ছাড়াই পুত করি আয়া এই অন্যায় দেখায় জরিমানা করে দেবেন, এটা সরাসরি অন্যায়, এটা বিচারণা করবে। এ সময় ডিমের বাজার স্বাভাবিক করতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সংস্থাটির পরিচালক। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকালে আরো থাকছে। ফসলি জমিতে আবাসন প্রকল্প গড়তে চায় রাজশাহী সিটি কর্পোরেশন। ভূমি মালিকদের ছাড়পত্র না দিতে RDA-কে চিঠি, স্থানীয়দের ক্ষোভ। ভরা মৌসুমেও বরিশালের মেঘনা তেঁতুলিয়া নদীতে কাঙ্ক্ষিত ইলিশ না পেয়ে অভাব, অনটন আর অনিশ্চয়তায় পড়েছেন জেলেরা। ধার দেনা আর NGO থেকে ঋণ নিয়ে জাল নৌকা মেরামত করলেও সে ঋণ পরিশোধ নিয়ে অনেকটাই বিপাকে তারা। তবে মৎস্য বিভাগ বলছে, বৃষ্টিপাতের পরিমাণ বাড়লে ঝাঁকে ঝাঁকে ইলিশ পাবেন জেলেরা। ভোলা থেকে সহকর্মী ছোটন সাহার পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। নদীতে ইলিশ ধরার ওপর নির্ভরশীল ভোলার ২ লাখের বেশি জেলে। মাছ শিকারে প্রতিদিন জাল এবং নৌকা ট্রলার নিয়ে নেমে পড়েন নদীতে। কিন্তু চলতি বছর ভরা মৌসুমেও সারাদিন জাল ফেলে প্রত্যাশা অনুযায়ী ইলিশ পাচ্ছেন না তারা। মাছ শিকারে গিয়ে যে খরচ হয় তার অর্ধেকও উঠছে না আহরিত ইলিশ বিক্রির টাকায়। এতে ধার দেনা আর ঋণ পরিশোধের চিন্তায় চরম হতাশ তারা। এমন দিনে ভরপুর মাছ পড়ে, কিন্তু এবার কোনো মাছের এখন আমদানি হয় না। আমরা খুব কষ্টতে আছি, দেনা ফেনা জড়িত। এখন মাছ না পড়লে আমরা দেনা ফেনা কিভাবে দিব? ৫-৭ হাজার ১০ হাজার টাকার বাজার লইয়া যায়, নদীতে মাছ পাই ৩,০০০-৪,০০০ টাকা। তো আমরা যেই মাছ পাই, এই মাছ পাওয়াতে আমার সংসারে কোনো খরচ পড়ছে না। ইলিশ সংকটে জেলেদের পাশাপাশি আড়তদারদের চোখে মুখেও দুশ্চিন্তার ছাপ। বিগত একই সময়ের তুলনায় ইলিশের সরবরাহ ব্যাপক হারে কমেছে বলে জানান তারা। জুন জুলাইতে আমরা ২৪-২৫ জুড়ি মাছ ট্রাক করে আমরা এখান থেকে পাঠাইছি, কিন্তু এখন বর্তমানে ২ জুড়ি মাছই আমরা পাঠাইতে পারি না। এই সমস্যাগুলো হয়েছে নদীর নব্যতা এবং অনাবৃষ্টির কারণে। তবে মৎস্য কর্মকর্তারা বলছেন, বৃষ্টিপাত বাড়লে ঝাঁকে ঝাঁকে ইলিশ পাবেন জেলেরা। গভীর সমুদ্রে বৃষ্টি হবে, সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি হবে, পাশাপাশি ল্যান্ডেও বৃষ্টি হবে, পানির ধোয়া আসবে, মিষ্টি পানির লবণ পানির মিশ্রিত আকারে একটা মিষ্টি পানির আধার তৈরি হবে। মাছ তখন ঝাঁকে ঝাঁকে মাইগ্রেট করবে। এটা আসলে বিক্ষিপ্তভাবে মাছ আসার কোনো সুযোগ নেই। এবছর ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১,৮০,০০০ মেট্রিক টন। নিউজ ডেস্ক, দেশ টিভি। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সাভারে বেঙ্গল ফাইন সিরামিক্স দখলের অভিযোগ উঠেছে। ব্যাংক ঋণ ও নানা সমস্যা জর্জরিত প্রতিষ্ঠানটি ২০০৭ সালে বন্ধ হয়ে যায়, যা ২০১২ সালে বিক্রি করা হয় বিশ্বজিৎ রায়ের কাছে। ১৫ বছর পর ২০২৩ সালে প্রতারণার আশ্রয় নিয়ে আবারও বিক্রি করে মূল উদ্যোক্তা রাশেদ মাকসুদ খান ও তার পরিবার।
মালিকানা নিয়ে প্রতারণায় আদালত 145 ধারা জারি করলেও গেল মাসে সন্ত্রাসী বাহিনী দিয়ে কারখানাটি দখলে নেয় আমিনুল হক শামীম ও মূল উদ্যোক্তারা। বিস্তারিত জানাচ্ছেন ফখরুল ইসলাম। পুঁজিবাজার অন্তর্ভুক্ত কোম্পানি বেঙ্গল ফাইন সিরামিক্স সাভার ভাগলপুরে প্রতিষ্ঠিত হয় 1983 সালে। মোটা অঙ্কের ব্যাংক ঋণ রেখে বেঙ্গল ফাইন সিরামিক্স কারখানাটি 2007 সালে বন্ধ করে দেয় মালিক রাশেদ মাকসুদ খান। কোম্পানিটির মূল উদ্যোক্তা রাশেদ মাকসুদ খান যৌথভাবে 30.15% শেয়ারের মালিক। আর্থিক সংকটে 2012 ও 2013 সালে বেঙ্গল ফাইন সিরামিক্স কারখানাটির স্পন্সর ও পরিচালক শেয়ার 30.15%-এর মধ্যে 24.29% শেয়ার সমঝোতা স্মারকের মাধ্যমে বিক্রি করেন বিশ্বজিৎ রায়ের কাছে। এরপর ডিএসসির নিয়ম ও রেকর্ড অনুযায়ী এজিএম এর মাধ্যমে বিশ্বজিৎ রায় ব্যবস্থাপনা পরিচালক ও তার স্ত্রী শিল্পী রানী রায় পরিচালক হন। কারখানাটি 2019 সালে মালিক বিশ্বজিৎ রায় উৎপাদনে নিয়ে আসেন। উৎপাদনে ফেরালেও মূল উদ্যোক্তার 1993 সালে নেয়া কোম্পানিটির নামে ব্যাংক লোন ও জমি সংক্রান্ত জটিলতা তৈরি করে রাখেন। এদিকে 2016 সালে চুক্তি ভঙ্গের অভিযোগ তুলে মূল উদ্যোক্তা রাশেদ মাকসুদ খান মালিকানা দাবি করে আদালতে মামলা করলে সেখানে বিশ্বজিৎ রায়কে উচ্চ আদালত নির্দেশনা দিয়ে কারখানা পরিচালনার অনুমতি দেয়। এছাড়া আইসিবির 42% শেয়ার হস্তান্তরের উপরও ইনজাংশন দেয় আদালত। পরে মূল উদ্যোক্তা জালিয়াতি করে 2023 সালে কোম্পানির 23.27% পরিচালক ও স্পন্সর শেয়ার বিক্রি করেন আমিনুল হক শামীম ও তার পরিবারের কাছে। নথি অনুযায়ী বিশ্বজিৎ রায়ের পরিবারের মালিকানা থাকলেও বিএসইসি অজানা কারণে আমিনুল হক শামীম ও তার পরিবারের নামে 23.27% শেয়ার হস্তান্তরের অনুমতি দেয়। পরে জালিয়াতি করে বিক্রি করা 23.27% শেয়ার বিএসইসির হস্তান্তরের আদেশের উপর স্থগিতাদেশ দেয় উচ্চ আদালত। পরে কারখানাটি দখলের কয়েক দফা চেষ্টা করে আমিনুল হক শামীম ও তার পরিবার। অপ্রীতিকর ঘটনা রোধে আদালত কারখানাটির উপর 145 ধারাও জারি করেন, কিন্তু তা অমান্য করে গত 26 মে কয়েকশো ভাড়াটে সন্ত্রাসী দিয়ে আমিনুল হক শামীম ও তার পরিবার জোরপূর্বক বেঙ্গল ফাইন সিরামিক্স কারখানায় ঢুকে কর্মীদের মারধর করে দখল করে নেন। 145 জারি করে, তা সত্ত্বেও দিনে দুপুরে প্রকাশ্যে ফ্যাক্টরি দখল হয়ে যায়। সব লোক ঢুকাই দিচ্ছে, 200-250 জন অস্ত্র, দেশীয় অস্ত্র সহ। আদালতের সব নির্দেশ অমান্য করে দিনে দুপুরে এমন অবৈধভাবে বেঙ্গল ফাইন সিরামিক্স কারখানা দখল করে নেয় হুমকির মুখে পড়েছে কারখানাটির বাণিজ্যিক কার্যক্রম। ঢাকা স্টক এক্সচেঞ্জের যে অফিসিয়াল গভর্নমেন্ট ওয়েবসাইট আছে ওখানেও আমার বাবার নামই এখন পর্যন্ত দেখাচ্ছে। আমি বিচার চাই, আমি নেত্রীর কাছেও বিচার চাই। এইসব ঘটনায় মূল উদ্যোক্তার মেয়ে ফারজানা রুবায়েত খানের সঙ্গে যোগাযোগ করে পাওয়া যায়নি। হ্যালো, কে বলছেন? ফারজানা রুবায়েত খান বলছিলেন? না ম্যাডাম, তো বাসায় নাই। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দ্রুতই বেঙ্গল ফাইন সিরামিক্স কারখানাটি দখলমুক্ত করার দাবি জানান বর্তমান মালিক পক্ষ। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকালে আরো যা থাকছে। পার্বত্য চট্টগ্রামে কমছে জুম চাষ, পাহাড়িরা ঝুঁকছেন ফল চাষে, জুম উপযোগী বীজ উদ্ভাবনের পরামর্শ সংশ্লিষ্টদের। দিগন্ত জোড়া ফসলের মাঠ, ফলের বাগান, সেই জমি অধিগ্রহণ করে আবাসন প্রকল্প গড়ে তুলতে চায় রাজশাহী সিটি কর্পোরেশন। ইতিমধ্যে প্রকল্প অনুমোদনের জন্য পাঠানো হয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে। ভূমি মালিকদের ছাড়পত্র না দিতে চিঠি দিয়েছে আরডিএ-কে। এ নিয়ে ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে। রবিউল ইসলামের ছবিতে রাজশাহী থেকে কাজী শাহেদের প্রতিবেদন। মাহতাবুদ্দিনের বয়স 70-এর কাছাকাছি। চকপাড়া মাঠে তার আছে 3 বিঘা জমি। বাপদাদা সেখানে ফসল ফলিয়ে সংসার চালিয়েছেন, এখন তিনিও সেখানে চাষাবাদ করেন। গার্ডের বেতন আর 2.5 বিঘা জমির ফসল থেকে আয় দিয়ে চলে আব্দুল হকের সংসার। মাহতাবুদ্দিন ও আব্দুল হকের মতো হাজার পরিবারের 3 ফসলি জমি অধিগ্রহণ করে এবার প্লট ব্যবসায় নামতে চায় রাজশাহী সিটি কর্পোরেশন। আর এতেই চিন্তার ভাঁজ ওই এলাকার মানুষের কপালে। আমাদের এই সম্পত্তি থেকে, এই জমি থেকে আমরা আবাদ পাই, ধান পাই, পাট পাই, আখ পাই, আমের বাগান আম পাই, লিচু বাগানে লিচু পাই। এটা বাৎসরিক আমাদের আয় হয়। আর এটা যদি সরকার লিয়ে নেয়, আমরা একদম মাঠে মারা। এই জমিটা যদি সরকার লিয়ে নেয়, কি মেয়র সাহেব লিয়ে নেয়, তাইলে আমাদের এই জমি দেওয়ার পর আমি কোথায় খাটতে যাব? এই জমি একবার করে যদি নেয়, এটা আমাদের নিঃস্ব হয়ে যেতে হবে, পথে বসে দিতে হবে। সিটি কর্পোরেশন 2011 সালে স্যাটেলাইট টাউন নির্মাণ নামে ওই এলাকায় আগেও আবাসন প্রকল্প গড়ে তোলার উদ্যোগ নিয়েছিল। স্থানীয়দের আপত্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে তা বাতিল করে ভূমি মন্ত্রণালয়। 2022 সালে এসে আবারও প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন। ভূমির দাগ নম্বর উল্লেখ করে আরডিএ-কে ছাড়পত্র না দিতে চিঠিও দিয়েছে।
খুব বেশি অগ্রগতি নেই, মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য করা হবে, কিন্তু সেটা তো ওখান থেকে অনুমতির এখনো কোনো কিছু আসেনি। এমনি এখান থেকে আছে যে ওটা অধিগ্রহণ করার জন্য প্রস্তাব পাঠানোর জন্য। 164 একর জমি নিয়ে আবাসন প্রকল্পটি গড়ে তুলতে চায় সিটি কর্পোরেশন, যার পুরোটাই 3 ফসলি। এ নিয়ে ক্ষোভ বাড়ছে স্থানীয়দের। যদি একর আবাসন করা হয়, আমরা এলাকাবাসীর সাথে আমরা আলাপ আলোচনা করে আমরা হয়তো সিদ্ধান্ত নিতে পারি। 3 ফসলি জমিতে খায়াটা খাওয়ার মানুষদেরকে অহেতুক একটা হয়রানোর ভিতর আবারও ফেলেছে। জেলা প্রশাসক বলছেন, সরকারি নির্দেশনা আছে 3 ফসলি জমিতে আবাসন প্রকল্প গড়ে তোলার সুযোগ নেই। 3 ফসলি জমি নষ্ট করে কোনো পুকুর কাটা, আবাসন কিংবা শিল্প কারখানা করার যদি কেউ অপচেষ্টা করে, সেই অপচেষ্টাকে আমরা রোহিত করার জন্য যা যা করা প্রয়োজন সেটি আমরা করব। নতুন করে সিটি কর্পোরেশনের আবাসন প্রকল্প নির্মাণের উদ্যোগে কৃষি জমি হারানোর সংখ্যায় এখন কয়েক হাজার পরিবার। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। দর্শক, আমরা মাছের বাজার পরিস্থিতি জানবো। গাজীপুর এবং ময়মনসিংহ থেকে মাছের বাজারে খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম এবং ইলিয়াস আহমেদ। শুরুতেই যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল। নতুন করে দরদামের ব্যাপারে তো আসলে কিছু বলার নেই, সবকিছু ঊর্ধ্বমুখী। আপনার কাছে জানতে চাইবো বাজারে মাছের দরদাম নিয়ে বিস্তারিত জানাবেন। সারা বছর নানা পণ্যের পাশাপাশি কিন্তু আপনার যে বাজার ব্যবস্থা যেটি রয়েছে, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মাছের বাজারে কিন্তু আপনার ঊর্ধ্বমুখী, অর্থাৎ সব ধরনের মাছ যেটা রয়েছে বাজারে, সব ধরনের মাছের দামই কিন্তু 20 থেকে 50 টাকা বৃদ্ধি পেয়েছে গাজীপুরের চৌরাস্তা বাজারে। আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি চান্দনা চৌরাস্তা বাজার, এখানে আমরা সকাল থেকেই ঘুরে দেখেছি যে সব ধরনের দেশীয় মাছের পাশাপাশি যে চাষের যে মাছ রয়েছে, সেই মাছগুলো কিন্তু আপনার 10 হতে 20 টাকা কিন্তু বেশি রাখছে। অর্থাৎ নিম্ন আয়ের যে মানুষ রয়েছেন, খেটে খাওয়া মানুষের কিন্তু যে বাজার ব্যবস্থা ক্রয় ক্ষমতার বাইরে কিন্তু চলে যাচ্ছে। তো সাধারণ মানুষ কিন্তু আক্ষেপ করে বলতেছেন, আজকের বাজারে কিন্তু ইলিশ মাছের দাম কিন্তু আপনার 1600 থেকে 2000 টাকা পর্যন্ত কিন্তু ওঠানামা করছে। এখন 1 কেজি ইলিশ মাছ কিনতে গেলে কিন্তু এখানে 1700 টাকা গুনতে হচ্ছে সাধারণ যে মানুষ রয়েছে তাদের। পাশাপাশি কিন্তু সব ধরনের মাছের যে দাম সেটা কিন্তু এখানে বৃদ্ধি পেয়েছে। আমরা দেখেছি যে এখানে কিন্তু আপনার রুই থেকে শুরু করে দেশীয় মাছ, আপনারা জানেন যে নদ নদীর পানি বৃদ্ধি পেলেও কিন্তু মাছের যে বাজার, সে বাজারে কিন্তু ঠিকই যে বাজার ব্যবস্থা সেটা কিন্তু আপনার সিন্ডিকেট ধরেই রেখেছে। এখানে কিন্তু সব ধরনের মাছের দাম কিন্তু কেজিতে, অর্থাৎ কেজিতে 20 থেকে 50 টাকার মতন বেশি নিচ্ছেন। এবং এখানে কিন্তু আপনার যে চাষের মাছ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখেছি যে কেজিতে 50 টাকার মতন বেশি রয়েছে। তো আজকের যে বাজার ব্যবস্থা, এখানে কিন্তু সাধারণ মানুষের কিন্তু আসলে ক্রয় ক্ষমতার বাইরেই দিন দিন বাজার যে ব্যবস্থা রয়েছে, সবাই কিন্তু আমরা এই বাজারগুলোতে দেখেছি সবাই কিন্তু যে মাছ রয়েছে সেই মাছে কিন্তু আপনার দাম হাঁকাচ্ছেন। অর্থাৎ এখানে কিন্তু সব ধরনের মাছের দামই বৃদ্ধি পেয়েছে। তরকারির পাশাপাশি কিন্তু আপনার যে সবজির, আপনারা জানেন যে লাগামহীন যে বাজার, সে বাজারগুলোতে আমরা দেখেছি যে এখানে কিন্তু কোনো আপনার এখানে কোনো মূল্য তালিকা না থাকায় যে যার মতো পারছে সেভাবেই কিন্তু বাজার নিয়ন্ত্রণ করছেন। অর্থাৎ নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে এই বাজার ব্যবস্থা। এখানে যার কাছে যা পারছে সেভাবেই কিন্তু নিচ্ছেন। এখানে কিন্তু একই দোকানে এক একরকম, আরেক দোকানে অন্যরকম, এইরকম চলছে গাজীপুরের যে বাজারগুলো, সেই বাজারগুলোতে কিন্তু এই অবস্থা চলছে। তো বাজারের সর্বশেষ খবর জানতে আমাদের সহকর্মী ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন ইলিয়াস হোসেন। ইলিয়াস, গাজীপুরের মতো ময়মনসিংহের বাজারে চড়া রয়েছে ইলিশের দাম। অর্থাৎ ইলিশের দাম চড়া থাকলেও আমরা দেখেছি যে চাষের মাছ রয়েছে, সেই মাছের দাম কিন্তু ঈদের পরে কিছুটা কমেছে। অর্থাৎ ঈদের আগে যে মাছের দাম ছিল অনেকটাই চড়া, সেই মাছ কিন্তু এখন কেজিতে 20 থেকে 30 টাকা কমে কিন্তু ময়মনসিংহের বাজারে পাওয়া যাচ্ছে। অর্থাৎ ব্যবসায়ীরা বলছেন যে বাজারে মাছের সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কিন্তু কিছুটা কমেছে, সেই বিষয়টি তারা বলছিলেন। আর ইলিশের বিষয়ে ব্যবসায়ীরা বলছেন যে ইলিশের দাম কিন্তু অনেকটাই চড়া রয়েছে। তারা চড়া দামে কিনলে কিন্তু ইলিশে তারা চড়া দামে বেচতে বাধ্য হচ্ছেন। অর্থাৎ বড় ইলিশ কেজিতে বিক্রি হচ্ছে 2000 টাকা এবং এর চেয়ে কিছুত আকারে সেই ইলিশ কিন্তু বিক্রি হচ্ছে 1600 থেকে 1800 টাকা কেজি পর্যন্ত। আমরা একজন ব্যবসায়ীর সঙ্গে যুক্ত হতেছি। ইলিশের দামটা হঠাৎ করে তো বাড়ার কারণ মাছে আমরা নিম্নচা বৃষ্টি, এই কারণে মনে করেন মাছের দামটা একটু বাড়তি, কেজিতে 200 টাকা বাড়ছে।
আর 600 গ্রাম 700 গ্রাম ওজনের মাছ এটা হলো আপনার এই 1600 1650 টাকা কেজি, 800 গ্রাম ওজনের মাছ। আর কেজি উপরে যেটা 1 কেজি আপনার 200 গ্রাম 150 গ্রাম হলো 2000 টাকা কেজি। শুধু এদিকে না, সারা বাংলাদেশে মাছের দাম বাড়ছে। ব্যবসায়ীরা বলছিলেন যে শুধু ময়মনসিংহে নয়, ইলিশের দাম কিন্তু সারা দেশেই বেড়েছে। অর্থাৎ তিনি বলছিলেন সেই দাম বৃদ্ধির কারণ হিসাবে কিন্তু বলছিলেন যে তারা যেখান থেকে আসলে মাছ সংগ্রহ করেন সেখানে কিন্তু দাম বেড়ে যাওয়ায় কিন্তু এই ময়মনসিংহের বাজারেও কিন্তু দাম বেড়েছে, সেই বিষয়টি তারা বলছিলেন। আমরা এই বিষয়টি নিয়ে ভোক্তাদের সঙ্গে কথা বলেছিলাম। ভোক্তারা বলছেন যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের পাশাপাশি মাছের দাম ঊর্ধ্বগতি থাকায় কিন্তু তারা অনেকটাই বাজারে এসে বিপাকে পড়ছেন এবং আয় ব্যয়ের সঙ্গে তাদের যে হিসাব তারা কিন্তু সেই হিসাব মিলাতে পারছেন না। এছাড়াও মাছের পাশাপাশি আমরা দেখেছি মাংসের দামও কিন্তু বৃদ্ধি রয়েছে, অর্থাৎ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দামও বৃদ্ধি রয়েছে। সব মিলিয়ে সাধারণ ক্রেতা যারা আছেন তাদের কিন্তু একেবারেই নাভিশ্বাস হয়ে উঠেছে এবং তারা বলছেন যে বাজার মনিটরিং ব্যবস্থা যদি জোরদার না করা হয় তাহলে তাদের যে এই অস্থিরতা, সেই অস্থিরতা কিন্তু কোনোভাবেই কাটানো সম্ভব হবে না, সেই বিষয়টি বলছিলেন। এছাড়াও যদি একটু বলি যে আজকের বাজারে চিংড়ি মাছ বিক্রি হচ্ছে 700 থেকে 800 টাকা কেজি দরে এবং দেশি যে মাছ রয়েছে সেই দেশি জাতীয় মাছের দাম কিন্তু একটু বৃদ্ধি রয়েছে। অর্থাৎ বলা যায় যে চাষের মাছ কিছুটা দাম কমলেও দেশি যে মাছ রয়েছে জলাশয়ের মাছ সেইগুলো কিন্তু কেজিতে দাম বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ সেই মাছ 500 টাকার কমে কিন্তু পাওয়া যাচ্ছে না। অর্থাৎ বাজার মনিটরিং ব্যবস্থা কিছুটা জোরদার করে বাজার নিয়ন্ত্রণে আনার দাবি কিন্তু সাধারণ ভোক্তা যারা আছেন তারা জানিয়েছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে মাছের বাজার নিয়ে সর্বশেষ তথ্য। আমরা চলে যাচ্ছি স্টুডিও। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, গাজীপুর ময়মনসিংহ থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা মাছের বাজার পরিস্থিতি। আধুনিকীকরণের অভাবে পার্বত্য চট্টগ্রামে আশঙ্কাজনক হারে কমছে জুম চাষ। জমি সংকট সহ নানা সমস্যায় পাহাড়িরা ঝুঁকছেন ফল চাষে, এতে ফসল উৎপাদনে পিছিয়ে পড়ছেন তারা। আধুনিকীকরণের পাশাপাশি জুম উপযোগী বীজ উদ্ভাবনের পরামর্শ সংশ্লিষ্টদের। সহকর্মী মিশু মল্লিকের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পাহাড়ে চৈত্র বৈশাখে আগুন দিয়ে জঙ্গল পরিষ্কার করার মাধ্যমে শুরু হয় জুম চাষের প্রাথমিক প্রক্রিয়া। এরপর শুরু হয় জমি প্রস্তুতকরণ। বর্ষার শুরুতে পাহাড়ের বুকে এখন চলছে বীজ বপন। ঢালু জমিতে দা দিয়ে গর্ত করে সেখানে ফেলা হচ্ছে ধান, হলুদ, ভুট্টা সহ বিভিন্ন ফসলের বীজ। এ সময় পাহাড়ের কোল জুড়ে দেখা মিলবে এসব ফসলের। তবে জমি সংকট সহ নানা সমস্যায় অনেক জুম চাষিরা এ চাষ ছেড়ে ঝুঁকছেন ফল চাষে। উর্বরতার জন্য সাধারণত 3 থেকে 5 বছর অন্তর অন্তর জঙ্গল পরিষ্কার করে করছেন জুম চাষ। তবে বর্তমানে জমি সংকটে সে সুযোগ কমে এসেছে। বারবার একই স্থানে চাষাবাদ করতে থাকায় কমেছে জমির উর্বরতা। প্রয়োজন পড়ছে অতিরিক্ত সারের, পাশাপাশি রয়েছে যোগাযোগ ব্যবস্থার দুর্বলতা সহ ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত না হওয়া। এতে জুম চাষের প্রতি আগ্রহ কমেছে কৃষকদের। সার জুড়তে পারি না, সার লাগে, ওষুধ লাগে, বেশি বেশি করে পরিশ্রম করে কিন্তু ফসল কম হয়। যে পরিমাণে সার দেওয়া হয় সে অনুসারে মানে এখন ফসল হচ্ছে না, মাটি অনেক কিছু নষ্ট হয়ে গেছে। জুমের স্বাস্থ্য অনেক কম হচ্ছে, পোষায় না, এই কারণে আমি ফলজ বাগানে চলে যাব। জুমের আধুনিকীকরণের পাশাপাশি উপযোগী বীজ উদ্ভাবনের তাগিদ দিলেন এই উদ্যোক্তা। বর্তমান সময়ে এটাকে আধুনিকীকরণ করা দরকার আছে। একই সাথে জুমের উপযোগী ফসলের বীজ উদ্ভাবন কিভাবে করা যায় এটা নিয়ে পর্যাপ্ত পরিমাণ গবেষণা হওয়া দরকার আছে। মাটির ক্ষয়রোধে জুম চাষকে আধুনিকীকরণের ওপর জোর দিচ্ছেন জেলা কৃষি কর্মকর্তা। গাছ লাগানোর ক্ষেত্রে আপনার পুরো পাহাড়টাকে না কুপিয়ে আপনার মিনিমাম মাটি খুঁড়ে যেভাবে গাছ লাগানো যায় সেই পদ্ধতির কথা বলা হচ্ছে। গত অর্থ বছরে জেলায় পাহাড়ের 4689 হেক্টর জমিতে ধান, 3042 হেক্টর জমিতে আদা ও 2089 হেক্টর জমিতে হলুদ চাষ করা হয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। উচ্চতা 3 ফিটেরও কম, দেখতে মনে হবে 5 বছরের শিশু। দূরের পথ চলতে সাহায্য নেন অন্যের, কিন্তু শারীরিক কোনো সীমাবদ্ধতায় তার সফলতার বাধা হয়ে দাঁড়াতে পারেনি।
এরই মধ্যে স্নাতকোত্তর শেষ করেছেন বিশ্ববিদ্যালয়ে চাকরি। দায়িত্ব নিয়েছেন 7 সদস্যের পরিবারেরও। গল্প শুনবো অদম্য ইচ্ছা শক্তির এই সফল যুবকের। সহকর্মী রফিকুল ইসলামের প্রতিবেদনে জানাচ্ছেন ফারজানা ইসলাম। মোহাম্মদ আফজাল হোসেন 1988 সালে জন্ম নেন রংপুর নগরীর রঘুবাজার এলাকার মোজাম্মেল জরিনা দম্পতির ঘরে। জন্মলগ্ন থেকে শারীরিক প্রতিবন্ধী তিনি। কখনো খেলার ছলে কিংবা ইচ্ছাকৃতভাবে যখন তাকে ফেলে দেওয়ার চেষ্টা করা হতো, নিজেকে সামলে আবার উঠে দাঁড়াতেন তিনি। বারবার ফেলে দেওয়ার চেষ্টা আর উঠে দাঁড়ানোর বেদনায় সুখের ফল এসেছে আফজালের ঘরে। যে ছেলেদের সাথে যাইতাম ওরা মাঝে মাঝে ফেলাই দিত। যদি দুর্ঘটনা ঘটতো তখন মনে করে যে স্যার অ্যাবসেন্ট 2-1 দিন থাকলে ওটা স্যারেরা মানে প্রেজেন্ট করে দিত। এভাবে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের গণ্ডি শেষে ব্যবস্থাপনা বিষয়ে রংপুর কারমাইকেল কলেজ থেকে স্নাতক ও স্নাতকোত্তরের সফল সমাপ্তি টানেন তিনি। প্রাইমারিতে যতগুলো রাখছিল পরীক্ষা দিয়ে ফার্স্টে হইলাম, ওখান থেকে পাশ করে আবার কারমাইকেল কলেজে ভর্তি হইলাম, আর সাবজেক্ট ছিল ম্যানেজমেন্ট। কর্মক্ষেত্রেও সফল তিনি। অসংখ্য মেধাবীদের তাক লাগিয়ে যোগদান করেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে। হাল ধরেছেন পুরো পরিবারের। অনেকে বলে যে লেখাপড়া চাকরির জন্য না করে, কিন্তু আমি চাকরির জন্য লেখাপড়া করছি। আমার মনে শক্তি ছিল যে আমি লেখাপড়া শেষ করে আমি চাকরি নিয়ে যাবো ইনশাল্লাহ। আফজালের এমন অদম্য ইচ্ছে শক্তিতে তিনি এলাকায় হয়ে উঠেছেন অনেকের কাছে দৃষ্টান্ত। তার যে বেড়ে ওঠা আমরা ছোটবেলা থেকেই দেখেছি। সে জীবনের সাথে যুদ্ধ করেই বেড়ে উঠেছে। শুধু এলাকায় নয়, বরং সে জাতীয়ভাবে, রাষ্ট্রীয়ভাবে সে যেন একটা উজ্জ্বল দৃষ্টান্ত হতে পারে, আমরা সেটা আশা করি। চলতে পারে না, ডাকে আসে, ঠিক সময়ে নিয়ে যেতে হয়, আবার অফিস শেষ করে আবার যথাসময় নিয়ে আসতে হয় আর কি। আসলে তার একটা মনোবল ছিল, ওই কারণে সে আজকে এত দূরে আসতে পারছে আর কি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার কাজে খুশি। তারা বলছেন শারীরিক প্রতিবন্ধকতাকে পাশ কাটিয়ে মাথা উঁচু করে বাঁচার অনন্য দৃষ্টান্ত আফজাল। তিনি শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও তিনি নিয়মিত অফিস করেন, এটা অবশ্যই প্রশংসার দাবিদার। সমাজ সচেতনরা বলছেন পরিবার ও সমাজের সহযোগিতা পেলে এমন আরো অনেক আফজাল জীবন যুদ্ধে ঘুরে দাঁড়ানোর শক্তি পাবে। বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত থাকবে যুব সমাজ। নিউজ ডেস্ক, দেশ টিভি।